নরকের নাটক চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন সাত্বিক কুমারের কাহিনী চক্রবেড়িয়ার কালো ছায়া। গর্ব করে ভূতের গল্প তো অনেকেই বলে বেড়ায়, কিন্তু প্রকৃত ভূত দেখেছে কজন? নিজের অভিজ্ঞতা বলে চালিয়ে দেওয়া মানুষদের প্রায় ৯৫% বানিয়ে গল্প বলে, অর্থাৎ তাদের ঘটনাগুলি হয় অতিরঞ্জিত। শুনতে ভয় লাগে এবং বেশ ভালোও লাগে, কিন্তু ওই গাঁজাখুরি। তাই আমার মতো যারা সত্যি ঘটনা বলতে চায় তাদেরকে এমন বঞ্চনার শিকার হতে হয়। তা যাই হোক, পাঠকের বিশ্বাস এবং অবিশ্বাস এটা সম্পূর্ণ তাদের ওপরই ছেড়ে দিলাম। আমি চক্রবেড়িয়া গ্রামের জমিদারের পুত্র ভাস্কর সেন। নেশায় লেখক, তবে এই নেশাটাকেই পেশা বানানোর মতলবে রয়েছি, কিন্তু সে সুযোগ আমি এখনো পাইনি। নিজস্ব রোজগার বলে আমার কিছুই নেই। বাবার জমিদারিতে বসে খাই। বাবার কথায় ঘরের খাই আর বোনের মোষ তাড়াই। কথাটা খুব একটা ভুল না, তা আমিও জানি। আমার বয়স ২২। পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়েছি গত বছরই। এখন খুব অলসভাবে আমার দিন কাটে। কাজের মধ্যে শুধু ওই লেখালেখি করা, আর বাবার কাছে মুখ ঝামটা খেলে বাবার জমিদারির হিসাবপত্র দেখি। এছাড়া আর কোনো কাজ আমার নেই। মাঝে মধ্যে একটু গ্রাম ঘুরে হালচাল দেখে আসি। গ্রামটা আমার বড় প্রিয়। ছোট্ট একটা নদী বয়ে গেছে এই গ্রামের ঠিক মাঝখান দিয়ে। এই নদীর উপরে সাঁকোতে দাঁড়িয়ে নদী দেখতে খুব ভালো লাগে আমার। কখনো কখনো নদীর পাড়ের গাছের ছায়ায় বসে গল্প বই পড়ি। নিজেকে বেশ বাউন্ডুলে বলে মনে হয়। একদিন ঠিক এইভাবে নদীর ধারে গাছের নিচে গল্পের বইটা নিয়ে বসেছিলাম। রবি ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাসটি পড়ছিলাম বেশ মনোযোগ দিয়ে। এমন সময় নুপুরের আওয়াজ শুনে বই থেকে মুখ তুলে দেখি বকুল জল তুলতে এসেছে, কাঁখে তার এক কলসি। আমাকে দেখে সে জিজ্ঞাসা করল, কি দাদা, রোদ যে যায় যায়, এখনো ঘাটের ধারে বসে? বাড়ি ফিরবে কখন? বকুল আমাদের গ্রামেরই মেয়ে, আমার থেকে বছর দুয়েকের ছোট হবে। ওর বাড়ি আমাদের পাড়াতে। আমাদের বাড়ি দুটো বাড়ি পড়ে। তার পিতা উমাকান্ত মুখুজ্জে গ্রামের পুরোহিত। গ্রামের কালী মন্দিরে নিত্য পূজা তিনি সারেন। কন্যা বকুলকে নিয়ে সাকুল্যে ৩ জনের খাওয়া পড়ার ব্যবস্থা এতেই হয়ে যায়, কিন্তু অতিরিক্ত খরচ করার মতো সামর্থ্য তার নেই। বিয়ের বয়স হয়ে গিয়েছে বকুলের, কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে তার বাবা এখনো তার বিয়ে দিয়ে উঠতে পারেননি। বকুলকে দেখতে যেমন মিষ্টি, তার স্বভাবও ঠিক তেমনই মধুর। শুধুমাত্র ১৫ টাকার কারণেই তার বিয়ে দিয়ে উঠতে পারছেন না উমাকান্ত জেঠু। অর্থ দিয়ে গ্রামের অনেকেই সাহায্য করতে চাইলেও কারোর থেকে হাত পেতে একটিও টাকা নেবে না তিনি নিজের সামর্থ্যেই তার মেয়ের বিয়ে দিতে চান। এতে যত সময় লাগে লাগুক, মোট কথা তিনি খুব নীতিবান মানুষ। উত্তরে আমি বকুলকে বললাম, এই রে, বই পড়াতে এতটাই মশগুল হয়ে গিয়েছিলাম খেয়ালই করিনি। তা তুই এত দেরি করে জল আনতে এলি? তোর বুঝি দেরি হয়েছে বাড়ির কাজ মেটাতে? সে একটু মুচকি হেসে বলল, হ্যাঁ গো, দেরি হয়ে গেল। এরপর তাকে কলসি নিয়ে চলে যেতে দেখলাম এবং আমি উঠে পড়লাম। এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি পৌঁছে সন্ধ্যের খাবার সেরে আমার ঘরে চলে এলাম। এই সময়টা হচ্ছে আমার লেখালেখি করার সময়। ইদানিং একটা ঐতিহাসিক কাহিনী লিখছি সম্রাট অশোকের সাম্রাজ্য নিয়ে। ইতিহাস আশ্রিত হলেও এটি সম্পূর্ণ কাল্পনিক। তা সেই কথা থাক, মূল কথায় আসি। এই সময় হঠাৎই বাইরে থেকে একটা চেঁচামেচি হইচই শুনতে পেলাম। ঘড়িতে দেখি তখন বাজে সন্ধ্যে ৬:৩০। কি ব্যাপার দেখার জন্য বারান্দায় বের হলাম। বের হয়ে দেখি বকুলের বাবা মাথায় হাত দিয়ে চিন্তিতভাবে বসে রয়েছেন। তার বাড়ির সামনেই আর তাকে ঘিরে একটা ভিড়, আর এই ভিড় থেকেই চেঁচামেচির আওয়াজ আসছে। অর্থাৎ
উত্তেজিতভাবে কোনো কিছু নিয়ে আলোচনা চলছে এটা বোঝাই যাচ্ছে। আমার ঘরটা বাড়ির দোতলার উপর, তাই উপর থেকেই সবটা ভালোভাবে দেখা যাচ্ছে। এই অন্ধকারেও সবটা পরিষ্কারভাবে দেখতে পাওয়ার একটাই কারণ, রাস্তার ধারের বিজলিবাতি। ওই আলোটি আলোকিত করে রেখেছে চারপাশ। তা ব্যাপার দেখতে আমি নিচে এলাম, সঙ্গে বাবাও এলেন আমার সাথে ব্যাপার কি জানতে। নিচে গিয়ে শুনলাম তাতে বেশ অবাকই করল, বকুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে সন্ধে নামার কিছু আগেই নদীর ঘাটে গিয়েছিল জল আনতে, কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেল সে এখনো বাড়ি ফিরেনি। ফিরতে দেরি হচ্ছে দেখে ঘাটের কাছে গিয়ে দেখে এসেছেন জেঠু, কিন্তু সে সেখানেও নেই। আমি যে তাকে জল নিয়ে ফিরতে দেখেছিলাম এ কথা জানালাম, শুনে তিনি আরও চিন্তিত হয়ে পড়লেন। আমরা তারপর সবাই একসাথে সারা গ্রাম খুঁজলাম, কিন্তু কোথাও তার চিহ্ন পেলাম না কোনো। যেন সে ক্ষণের মধ্যেই উবে গিয়েছে, যেন তার অস্তিত্ব কোনোদিন কোথাও ছিল না। না, আমরা আর বকুলকে খুঁজে পাইনি, কিন্তু এটা যে কোনো ভয়ানকের সূচনা তা বুঝতে পারিনি তখনও। এরপর থেকে গ্রামের একজন একজন করে উধাও হতে শুরু করল। বাচ্চা থেকে বুড়ো সব বয়সী মনের সমানভাবে ভয়। কখনো একদিন ছাড়া কেউ উধাও হয়, আবার কখনো 1 সপ্তাহ ছাড়া। 1 মাসে প্রায় 10 জন মানুষ একে একে বেপাত্তা হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করার পরও কাউকে পাওয়া যায়নি। গ্রামের লোকেরা শলা পরামর্শ করল একটি দল তৈরি করে গ্রাম পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামে 24 ঘন্টার পাহারার ব্যবস্থা করা হয়। এইভাবে চলে বেশ কিছুদিন নির উপদ্রবে কাটে সকলের, কিন্তু এ ছিল ঝড়ের পূর্বের শান্ত অবস্থা। এরপর যা শুরু হলো তা গ্রামের মানুষদের রক্তহীন করে দেওয়ার জন্য যথেষ্ট। নিরুদ্দেশ হয়ে যাওয়া মানুষগুলির একে একে মৃতদেহ পাওয়া যেতে লাগলো। কারোর ধর থেকে মুন্ডু আলাদা, কারোর সম্পূর্ণ বিকৃত থেতলে যাওয়া দেহ, কারোর দেহ সম্পূর্ণ অর্ধেক নেই, অর্থাৎ খেয়ে ফেলা হয়েছে। এই সমস্তটা দেখে গ্রামের লোক একেবারে ভয় শুকিয়ে গেল। এরপর আবারও শুরু হলো মানুষের নির্দেশ হওয়া। এখন পাহারা দেওয়া দলের লোকজন এক এক করে উধাও হতে শুরু করল। ফলে ভয় কেউই আর পাহারা দিতে সাহস করে না। কিন্তু গ্রামের লোকেদের নিরাপত্তার কথা ভেবে তারা রাজি হয়। তবে ঠিক হয় যে 2-3 জনের দল তৈরি করে গ্রামে ঘুরে ঘুরে পাহারা দেবে রাতে, আর প্রত্যেকেই প্রত্যেকের খেয়াল রাখবে। সঙ্গে কিছু অস্ত্রশস্ত্র থাকবে নিজেদের আত্মরক্ষা করার জন্য। এ বিভীষিকা যে মানুষ বা অন্য কিছু তা বুঝে গিয়েছে সকলেই। তাও বাঁচার শেষ চেষ্টাটুকু তো করতেই হবে। একদিন উৎপল দেখলো এক অবাক কাণ্ড। সে আর ধনাই দুজনে একসাথে পাহারায় রয়েছে গ্রামের উত্তর পশ্চিম দিকে। উৎপল দেখল যে ধনাই কাকে যেন অনুসরণ করে এগিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। সে বেশ কয়েকবার ধনাইয়ের নাম ধরে তাকে ডাকে, কিন্তু ধনাই যেন বধির হয়ে গিয়েছে। তার ডাক যেন তার কানে পৌঁছচ্ছেই না। উৎপল অনুসরণ করে ধনাইকে, দেখে যে অবিকল তারই মতো দেখতে কে যেন ধনাইয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। উত্তেজনায় প্রথম ধাক্কাটা সামলে নেয় সে। গ্রামে ডাকাবুকো স্বভাবের জন্যে তার বেশ নাম ডাক। পূর্ব পশ্চাৎ না ভেবে সে ছুটে গিয়ে চেপে ধরে ধনাইয়ের হাত। হাতটা চেপে ধরতে অজ্ঞান হয়ে পড়ে ধনাই এবং মাটিতে লুটিয়ে পড়ে, এবং অট্টহাস্য করতে করতে সেই বিভীষিকা ঘন কালো অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। এরপর উৎপল ডাকাডাকি করে সকলকে জাগিয়ে তোলে এবং সবিস্তারে তার কথা সকলকে জানায়। তার মুখের এই ভয়াবহ বর্ণনা শুনে আমাদের সকলের এক পোস্ত ঘাম ছুটে যায়। চোখে মুখে জল দেওয়ার পরে হুঁশ ফিরে আসে ধনাইয়ে। এরপর সে সব কথা শুনে এবং আবছা আবছা তার যতটা মনে রয়েছে জানায় সে। তার পিছন থেকে উৎপলের গলার একটি ডাক ভেসে আসে, এবং সে যখনই ওই ডাকে সাড়া দেয় তারপরেই সে তার সঙ্গী হারায়। আর কিছুই তার মনে নেই। ওদের দুজনকে ঘিরে ধরে গ্রামের সকলে তাদের কথা শুনছিল।
আমিও ছিলাম এই ভিড়ে। আমার পিছনে যে কখন ভানু দাদু এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। ভানু দাদুকে গ্রামের সকলে ভক্তি শ্রদ্ধা করে। তার কাছে সকল সমস্যার সমাধান পাওয়া যায়। যে কেউ তার কাছে যে কোনো রকম সমস্যা নিয়ে গেলে তার হাল তিনি বলে দেন। নিদেন পক্ষে সৎ পরামর্শ পাওয়া যায় তার কাছে। অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ। তিনি বলেন, বয়সে না, অভিজ্ঞতায় তার চুল পেকেছে। এখন এই ভিড়ের মধ্যে তাকে দেখে আমি বেশ নিশ্চিন্ত হলাম, কারণ তার কাছ থেকে কিছু একটা পরামর্শ পাওয়া যাবে যা হয়তো আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করলাম। দাদুকে দেখে সবাই সরে গিয়ে তাকে জায়গা করে দিল। তিনি স্থির পদক্ষেপে হেঁটে গিয়ে ওই সামনের গাছতলায় বাঁধানো চাতালে বসলেন। তিনি সবটা ভালো করে শুনে বলতে শুরু করলেন। যে প্রেত আত্মার কালো ছায়া এই গ্রামে পড়েছে, তা থেকে মুক্তি পাওয়া খুব একটা সহজ হবে না। তবে একটা জিনিস বোঝা গেল যে এই প্রেতাত্মা কেবল একাকী মানুষদের ওপরেই আক্রমণ করে। ওই যেমনটা ধনাইয়ের সাথে হচ্ছিল। উৎপল না এসে পড়লে ওর মৃত্যু নিশ্চিত ছিল। অর্থাৎ এখন থেকে আমাদের সকলকে একসাথে থাকতে হবে। কেউ রাতে একা বেরোবে না, আর একান্তই বের হতে হলে কেউ যেন সঙ্গে থাকে। দাদুর এতটা কথা শুনে অনেকেই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দিয়েছিল, কিন্তু দাদু তাদের থামিয়ে আবার বলতে শুরু করলেন। এক তান্ত্রিককে আমি চিনি, সে আমারই বন্ধু সম। আমি তাকে বললে অবশ্যই সে গ্রামে আসবে এবং এই সমস্যার একটা প্রতিকার করে দিয়ে যাবে। এই কথাটা শেষ হতে না হতেই একটা দমকা ঝোড়ো হাওয়া বয়ে গেল এই আমাদের জটলাকে ঘিরে। তারপর একটা ক্ষণক্ষণে গলায় শোনা গেল হাড় হিম করা কথাগুলো কথা। তোরা যা খুশি কর, আমাকে দাঁড়াতে পারবি না। এই গ্রামের শেষ না দেখে আমি যাব না। 10 জনকে মেরেছি, একে একে সব করাতে পারবো। আমি প্রতিশোধ নেব। এতটা বলেই আবার গগনভীতি শব্দে অট্টহাস্য শোনা গেল। এই হাসি যে পৃথিবীর নয় তা বলাই বাহুল্য। যেন পাতালের কোনো গভীর অন্ধকার থেকে উঠে আসছে এই আওয়াজ আর হাসি। আমি তো প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি। এতক্ষণ সবটা শুনে আসছিল, কিন্তু এই প্রথম আমার নিজের এই অভিজ্ঞতা হলো। ভানু দাদু এরপর বললেন, আমি কালই আমার বন্ধু হংসব্রজকে একবার ডেকে পাঠাবো। যদি এই প্রেতের হাত থেকে কোনো মুক্তির পথ থাকে, তাহলে সেই পারবে সেটা বার করতে। হংসব্রজ পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করেছে, সব দেহের ওপর বসে সিদ্ধি লাভ করেছে। পারলে সেই পারবে আমাদেরকে মুক্তি দিতে। পরদিন সকাল 10টা নাগাদ এলেন হংসব্রজ ঠাকুর। তাকে নিয়ে ভানু দাদু আমাদের বাড়িতেই এলেন। তার যথারীতি আপ্যায়ন করে বাবা গ্রামের অন্যান্য মাতব্বরদের ডেকে পাঠালেন আলোচনার জন্য। সবাই এলে ঠাকুর বলতে শুরু করলেন, জমিদার মশাই, আপনাদের গ্রামের উপর এক কালো ছায়ার প্রভাব পড়েছে। তা আমি এই গ্রামে পা দিয়েই বুঝেছি। গ্রামের আকাশে বিপদের কালো ছায়া আমি দেখেছি। ছায়ানটের নাম শুনেছে? নাম না শোনারই কথা, কারণ এইটা একটা প্রেতাত্মার প্রকার যা অতি বিরল। অর্থাৎ সচরাচর এদের সৃষ্টি হয় না। যখন কোনো মানুষ তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়ে কষ্ট পেয়ে মারা যায়, তখনই তার অতৃপ্ত আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে এই রূপে ফিরে আসে সেই আত্মা।
এর কোনো ধ্বংস নেই। যতক্ষণ না সেই আত্মা তার অতৃপ্ত আকাঙ্ক্ষাকে পূর্ণ করছে, ততক্ষণ এর হাত থেকে কোনো নিস্তার নেই। আর আপনাদের গ্রামের উপর যে ছায়ানটের প্রভাব পড়েছে, সে কোনো বিশেষ কারণে আপনাদের গ্রামের উপর প্রতিশোধ নিতে চায়, শেষ করে দিতে চায় পুরো গ্রামকে। এই আত্মা যখন জীবিত ছিল, রক্ত মাংসের শরীর ছিল, তখন সে তীব্র প্রতিহিংসা মনে নিয়েই মারা গিয়েছিল। তাই তার আত্মা আজ এই রূপে ফিরে এসেছে। বাবা জিজ্ঞাসা করলেন, ঠাকুর, এই প্রেতের হাত থেকে মুক্তির কি কোনো পথ নেই? তবে সম্পূর্ণভাবে নিস্তার হয়তো পাবেন না, তবে এই প্রেতাত্মাকে বন্দি করে রাখা সম্ভব, আর তা আমি করে দিতে পারি। তবে এর জন্য করতে হবে এক যজ্ঞ, আর তা সারতে হবে কাল সূর্য অস্ত যাওয়ার পূর্বে, কারণ কালকের তিথি শুভ এবং সুপ্রশস্ত। কিন্তু একটা সমস্যা রয়েছে। এই যজ্ঞের জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন তা সংগ্রহ করতে হবে, আর এইটা সহজ কাজ নয়। তার প্রয়োজনে এক পুরনো গাছ, যার বয়স অন্তত 100 বছর হবে, বট অশ্বত্থর মতন গাছ বড় হতে হবে। বাবা বললেন, যজ্ঞের সামগ্রী কি কি লাগবে বলুন, আমি আজই জোগাড় করে দিচ্ছি। ঠাকুর মৃদু হাসলেন এবং বললেন, না, এত সহজ নয়। আগে শুনুন তো কি কি লাগবে। গোক্র সাপের খোলস, স্ত্রী নেউলের রক্ত, বাজ পড়া নারকেল গাছে ঝলসে যাওয়া পাতা, সদ্য দাহ হয়েছে এমন মৃত পুরুষের নাভি, এমনই আরো বেশ কিছু জিনিস লাগবে। এর সমস্তটা আপনারা জোগাড় করতে পারবেন। আমাকে খুঁজে নিয়ে আসতে হবে। গাছে উঠতে পারে এমন কাউকে আমার সঙ্গে দিই। জমিদার মশাই আমার কাজে লাগবে, কারণ বন্য টিয়ার 2টো ডিমও লাগবে। হংসব্রজ ঠাকুরের এই সমস্ত সামগ্রীর কথা শুনে সবাই একেবারে থ। বাবা নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, হ্যাঁ, রুবিক যাবে আপনার সাথে, আপনাকে সাহায্য করবে। তা ভালো কথা। কাল কখন যজ্ঞ শুরু করবেন? ঠাকুর বললেন, কাঁটায় কাঁটায় ঠিক 12টা নাগাদ শুরু হবে এই যজ্ঞ, এবং দুপুর 3টের মধ্যে সারতে হবে সমস্ত প্রক্রিয়া। যজ্ঞ সময়ের মধ্যে শেষ না হলে ঘোর অমঙ্গল হবে। সেই দিন এবং পরের দিন ঘুরে ঘুরে সমস্ত কিছু সংগ্রহ করেছেন ঠাকুর। রুবিক তাকে সাহায্য করেছে। 11:30টার মধ্যেই যজ্ঞের সমস্ত জোগাড় সম্পূর্ণ। গ্রামের সকলকে তিনি একত্রে জড়ো করলেন এবং চারপাশে ঘুরে ঘুরে মন্ত্র পড়তে পড়তে ওই স্ত্রী নেউলের রক্ত দিয়ে একটা বৃত্ত তৈরি করলেন এবং সকলকে কড়া নির্দেশ দিলেন, যজ্ঞ চলাকালীন কেউ যেন এই বৃত্তের বাইরে না বের হয়। বের হলেই তার সর্বনাশ। কেউ তার মৃত্যু ঠেকাতে পারবে না। যথাসময় শুরু হলো যজ্ঞ। যজ্ঞ চলাকালীন আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। শুরু হলো প্রবল ঝড়। গ্রামের সকলেই বৃত্তের মধ্যে থাকলে পচা লক্ষ্য করল তার ছোট ছেলেটি সেখানে। সে ঘুরে ঘুরে খুঁজে দেখল না, কোথাও নেই। সে ঠাকুরের পরামর্শ না নিয়ে বেরিয়ে গেল মন্ত্রপুত গণ্ডি থেকে, এবং তখনই ছো মেরে কালো একটা ছায়া তাকে তুলে নিয়ে গেল, এবং অল্প কিছু সময় পরেই তার রক্তাক্ত দলা পাকানো দেহটা এসে পড়ল আকাশ থেকে। চারিদিকে ছড়িয়ে পড়ল রক্ত। এই দৃশ্য দেখে আমি চোখ বুঝলাম। কখন তন্দ্রা এসে গেছে বুঝতেই পারিনি। ওইখানেই ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙে উঠে দেখি আকাশ পরিষ্কার হয়ে গেছে।
সামনের পুজোর আসনে তখনও বসে রয়েছেন ঠাকুর এবং গ্রামের সকলে আমারই মতো ঘুম থেকে উঠে বসেছে। ঠাকুর এবার তার পুজোর আসন থেকে উঠলেন এবং আমাদের দেখে মুচকি হাসলেন, বললেন, কে, কতদূর মনে পড়ছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর, বিপদ কি কেটে গেল? তিনি বললেন, তা না কাটলে কি আর আমি এখানে বেঁচে বসতে থাকি? সকলে এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে সকলের চোখ যেন একই প্রশ্ন করছে, কিভাবে সম্ভব হলো সবটা, এবং আমরা কেন ঘুমিয়ে পড়েছিলাম সকলে এই সময়। ঠাকুর প্রশ্নটা আন্দাজ করতে পেরে বলতে শুরু করলেন, তোমাদের সকলের যে ঘুম এসেছিল তা আমার এক মন্ত্রের ক্রিয়াচারের প্রভাবে, কারণ যজ্ঞের এই বিশেষ ক্রিয়া দেখার অধিকার সকলের নেই। সম্পূর্ণ সিদ্ধ পুরুষ না হলে এ দেখার অধিকার জন্মায় না, আর এটা দেখতে দিতেও নেই। অথচ গ্রামের সকলের নিরাপত্তার কথা ভেবে সকলকে একই সাথে আমার চোখের সামনে রাখতে হতো, তাই এই ক্রিয়াচার করতে হলো। এই প্রসঙ্গ থাক, ছায়ানটের ব্যাপারে বল। তাকে আমি ওই গাছেই বন্দি করে দিয়েছি, তবে কেবল কিছু সময়ের জন্য। সে কতদিন ওই গাছের মধ্যে বন্দি থাকবে তা বলা সম্ভব নয় আমার পক্ষে। তবে আপনাদের বলি, ওই গাছটিকে এড়িয়ে চলবে, কাউকেই এই গাছের আশেপাশেও যেতে দেবেন না। তাকে বন্দি করে রাখা গেলেও তার শক্তির সমগ্র অংশটা কিন্তু এখনো শেষ করা যায়নি। সে আবারও ফিরে আসতে পারে কোনো ছলনার মাধ্যমে। তবে এই গাছটির মৃত্যু হলে সে আবার মুক্তি পাবে, তবে তা কিছু দেরি রয়েছে। আপনাদের একটা কাজ দিয়ে গেলাম, আপনারা খোঁজ খবর নিন এই প্রেতাত্মা কার, কে প্রতিশোধ নিতে চায় এবং কেন সে পুরো গ্রামকে শেষ করতে চায়। এইটুকু জানা গেলেও অনেকটা কাজ হয়ে যাবে আমার। এরপর সত্যি আর কোনো অপঘাতে মৃত্যু, কোনো নিরুদ্দেশের ঘটনা ঘটেনি আমাদের গ্রামে। মানুষ আবার সবকিছু ভুলে তাদের সরল জীবনে ফিরে আসে। এই ছিল আমার নিজের দেখা ঘটনা। তবে এইখানেই এই ঘটনাটার শেষ যে ছিল না তা বুঝেছিলাম পরে। তা সে কথা পরেই বলবো না হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন সাত্বিক কুমারের কাহিনী চক্রবেড়িয়ার কালো ছায়া, প্রেজেন্টেড বাই নরকের নোটবুক। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেক সপ্তাহে এরকম নতুন নতুন গল্প আসতেই থাকবে, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ফিরছি পরের সপ্তাহে নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন নরকের নোটবুক।